বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আজ তোমাদের সঙ্গে আবারও সম্মুখীন হচ্ছি হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে। আমি তোমাদের ক্লাস টিচার মোহাম্মদ ইয়াকুব হোসেন মামুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হিসাব বিজ্ঞানের যে প্রথম পত্রের জাবেদা সেটির লাস্ট ক্লাস, অর্থাৎ জাবেদা নিয়ে যে বেসিক আলোচনা ছিল সেটির লাস্ট ক্লাসটা অর্থাৎ তৃতীয় ক্লাস করব। এরপর আমরা সৃজনশীল অঙ্কে চলে যাব। তো আজকে ক্লাস শুরু করার প্রথমেই ধন্যবাদ জানিয়ে নিচ্ছি টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলাউদ্দিন স্যারের নিকট, যিনি আসলে আমাদেরকে এই অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছেন এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তোমাদের সঙ্গে ঘরে বসে ক্লাস নেওয়ার জন্য। তোমরাও ঘরে বসে তোমাদের পড়ালেখার কার্যক্রমটি চালিয়ে যেতে পারতেছো, সেই জন্য তোমরাও স্যারকে ধন্যবাদ জানাবে। তো আশা করি আমার গত ক্লাসটি তোমরা সবাই দেখেছো এবং সেখানে জাবেদার আমরা কয়েকটি রুলস নিয়ে আলোচনা করেছিলাম। সেই রুলসগুলো আজকে আমরা বাকি যে কয়েকটা রুলস আছে, যেমন আমরা এর আগে মূলধন, ক্রয়, বিক্রয় এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, উত্তোলন, আজকে আমরা ক্রয় ফেরত, বিক্রয় ফেরত এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তুতে। আজকে প্রথমে 5 নাম্বার যে রুলসটা সেটি হচ্ছে আমাদের ক্রয় ফেরত সম্পর্কিত লেনদেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভে আছো খুব দ্রুত তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। যে বিষয়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নোট ডাউন করে ফেলবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর বাকি যারা এখনো অংশগ্রহণ করেনি তাদেরকে তোমরা বিভিন্নভাবে যারা জানানোর প্রয়োজন হলে জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়ে গিয়েছে, তারা যাতে সবাই সংযুক্ত হয়ে যায়। তো আশা করি আমার স্ক্রিনে দেখানো লেখাগুলো এবং আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং সেটি আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে সব ওকে আছে কিনা। তারপর আমরা ক্লাসটি শুরু করে দিব। আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভ ক্লাসটিতে এখন যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে যারা আছে তাদের কথা আমি বলতেছি। শিবু স্যার আছেন আমাদের সঙ্গে। শিবু স্যারকে আসসালামু আলাইকুম। শিবু স্যার, শিবু স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। এছাড়াও সংযুক্ত আছে, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, সাদিয়া ইসলাম মৌ, ফাতেমা ইসলাম, মাহবুবা আলম জিনিয়া, সিনহা খান, ফাতেমা আক্তার মুক্তা এবং ফাতেমা আক্তার মুক্তা। আচ্ছা, ফাতেমা আক্তার মুক্তা সহ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং ফাতেমা আক্তার লিখেছে জি স্যার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা শুরু করতে পারি আজকের ক্লাসটি ক্রয় ফেরত সম্পর্কিত। আমি একটু উপরের দিকে দেখাচ্ছি তোমাদেরকে। গত ক্লাসে আমি যে বিষয়গুলো দেখাচ্ছিলাম সেগুলো ছিল আমাদের যেমন মূলধন, প্রথমে যে রুলসটা ছিল। এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো যে মূলধন সংক্রান্ত যে আমরা এখানে 8টা লেনদেন শিখেছিলাম, যে ব্যবসা শুরু করার সময় নগদ টাকা, ঋণ, পণ্য এগুলো নিয়ে ব্যবসা শুরু করে। তারপর হচ্ছে ক্রয় সম্পর্কিত লেনদেন আমরা শিখেছিলাম, নগদ ক্রয়, ধারে ক্রয়, চেকের মাধ্যমে ক্রয়, তারপর প্রাইস বন্ড ভেঙে ক্রয়, তারপর বিলের মাধ্যমে ক্রয়, মালিক ক্রয় করে দিয়েছে, এরকম অনেকগুলো এন্ট্রি শিখেছিলাম। আমদানি করা হলো, বাট্টায় ক্রয় করা হলো, টাকা নিষ্পত্তি করা হলো, ভ্যাট আদান প্রদান, তারপর ক্রয় হিসাব কখন ক্রেডিট হয় সেগুলো আমরা শিখেছিলাম, যে পণ্য বিতরণ করা হলে, পণ্য উত্তোলন করা হলে, মনিহার হিসেবে ব্যবহার হলে, এ ধরনের বিভিন্ন এন্ট্রি আমরা গত ক্লাসে দেখেছিলাম। তোমরা যারা মিস করেছো তারা অবশ্যই একটু সার্চ করে নিবে। গত ক্লাসটি আমাদের গত সপ্তাহের সোমবারে সংঘটিত হয়েছিল। সেই ক্লাসটি প্রায় 1 ঘন্টা ব্যাপী হয়েছিল, মানে অনেকগুলো জাবেদা সেখানে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা ক্রয় বিক্রয় সম্পর্কিত, মূলধন সম্পর্কিত এবং কখন ক্রয় ক্রেডিট হয় সেই সম্পর্কিত এন্ট্রিগুলো শিখেছিলাম। তো আজ আমরা যে রুলসে আছি সেটি হচ্ছে 5 নাম্বার ক্রয় ফেরত সম্পর্কিত লেনদেন। তো আশা করি তোমরা তৈরি আছো। আমি প্রথমেই যে এন্ট্রিটা তোমাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে কি, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, বই ফেরত দেওয়া হলো 1000 টাকা। বই ফেরত দেওয়া হলো, আমি একটু বোল্ড করে দিচ্ছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, বই ফেরত দেওয়া হলো 1000 টাকা। খেয়াল করো, এই যে আমি এই এন্ট্রিটা তোমাদেরকে দেখাচ্ছি। বই ফেরত দেওয়া হলো কত টাকা প্রিয় শিক্ষার্থী? 1000 টাকা। বা পণ্য ফেরত দেওয়া হলো 1000 টাকা। এই বই ফেরত মানে কিন্তু পণ্য ফেরত, অর্থাৎ আমরা ক্রয় করে এনেছিলাম সেই পণ্যটা আমরা কি করতেছি? ফেরত দিতেছি। তাহলে এই জন্য কি জাবেদাটা হবে সেটা আমরা একটু খেয়াল করি। প্রথমেই হয়ে যাচ্ছে বই ফেরতের জন্য যে জাবেদাটা হচ্ছে
সেটি হচ্ছে দেখো ক্রয় ফেরতের জাবেদা। আমরা ধারে ক্রয়ের যে জাবেদাটা ছিল সেটি আমরা এখানে ক্রয় ফেরতের ক্ষেত্রে সেটি কাজে লাগবে। ধারে ফেরতের ক্ষেত্রে বা ধারে ক্রয়ের ক্ষেত্রে জাবেদাটা ছিল তোমাদের মনে আছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখন জাস্ট ফেরতের ক্ষেত্রে দেখো হয়ে যাচ্ছে প্রদেয় হিসাব ডেবিট কারণ তোমার দায় হ্রাস পাচ্ছে, এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কারণ তোমার ব্যয় হ্রাস পাচ্ছে। দেখো এখানে কারণটা খুব ইম্পর্টেন্ট, আমি এখানে ঘরের নামগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, তো এখানে খতিয়ান পৃষ্ঠার ঘরে আমি কিন্তু কারণটা দেখাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম যে কেন ডেবিট ক্রেডিট হচ্ছে, সেটার রুলস অনুযায়ী আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে কেন প্রদেয় হিসাব ডেবিট হলো। প্রদেয় হিসাব তো বেসিক্যালি ক্রেডিট ছিল, তাহলে এখানে ডেবিট হওয়ার কারণ কি ছিল? ডেবিট হওয়ার কারণ এটাই ছিল যে তোমার দায় হ্রাস পেয়েছে। ধরো তুমি 10,000 টাকার পণ্য কিনে আনছো বাকিতে, তো তোমার কিন্তু দায় 10,000, কিন্তু তাকে যখন তুমি 1,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিচ্ছ, তোমার কিন্তু দায় 1,000 কমে 9,000-এ চলে আসতেছে। তাই আমরা বলতে পারি কি যে দায় হ্রাস পেয়ে 1,000 টাকা কমে যাচ্ছে, এই জন্য প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছ। এরপরে যে এন্ট্রিটা খেয়াল করো, জনতা, এখান থেকে জনতা ট্রেডার্স থেকে ক্রয়কৃত 6,000 টাকার মাল ফেরত দেওয়া হলো। দেখো জনতা ট্রেডার্স থেকে তুমি কিনে আনছিলা এবং সেই মালটা তুমি এখন কি করতেছো? ফেরত দিতেছো। একই জাবেদা, কিন্তু একই জাবেদা বলতে এখানেও কিন্তু জনতা ট্রেডার্স থেকে তুমি ধারেই কিনছিলা, সেটা ফেরত দিচ্ছ, মানে জনতা ট্রেডার্স হয়ে যাচ্ছে। প্রদেয় হিসাব লিখতে পারো যে প্রদেয় হিসাব জনতা ট্রেডার্স ডেবিট। আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য লিখলাম যে জনতা ট্রেডার্স ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। হ্যাঁ, মায়া ইসলাম সংযুক্ত হয়েছে আমাদের সাথে। মায়াকে ওয়ালাইকুম আসসালাম মায়া, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে দেখো ক্রয় ফেরতে চলে যাচ্ছি আমরা। ক্রয় ফেরতের জেনারেল যদি বলে ক্রয় ফেরত 500 টাকা, এটা জাবেদা কি হবে? একই রকম জাবেদা। দেখো ক্রয় ফেরতের জাবেদা কি দাঁড়াচ্ছে যে 500 টাকার জাবেদা হচ্ছে ক্রয় ফেরতের ক্ষেত্রেও সেম প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত। তাহলে 1, 2, 3 তিনটার প্রশ্নগুলো আলাদা আলাদা ছিল, বাট অ্যান্সার গুলো কিন্তু প্রায় একই। এর কারণ কি? কারণ হচ্ছে ক্রয় ফেরতের ক্ষেত্রে যদি কিছু বলে না দেয় যে নগদ ক্রয়কৃত পণ্য ফেরত, চেকে ক্রয়কৃত পণ্য ফেরত, সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বুঝে নিতে হবে যে এই পণ্যটি ফেরত দেওয়া হয়েছে যেটি ধারে ক্রয় করা হয়েছিল। সো ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলেই সেক্ষেত্রে কি হয়ে যাবে? প্রদেয় হিসাব এবং ক্রয় ফেরত হিসাব এই দুটো এন্ট্রি অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা, তারপর যে বিষয়টি ছিল খেয়াল করো 4 নাম্বার, সালমানের নিকট থেকে চেকের মাধ্যমে ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হলো 300 টাকা। সালমানের নিকট থেকে চেকের মাধ্যমে ক্রয়কৃত মাল ফেরত দিচ্ছি আমরা 4 নাম্বার এন্ট্রিতে। দেখো তোমরা, তো সালমানের নিকট থেকে যখন আমরা কিনে এনেছিলাম তখনও কি বিষয়টা কি দাঁড়াচ্ছে যে সালমান থেকে যখন আমি চেকের মাধ্যমে কিনেছিলাম সেটি যদি ফেরত দিয়ে দেই, তার মানে ক্রয় করার সময় সালমানকে আমি চেক দিয়েছিলাম। সো সেই চেক মানে ব্যাংক থেকে টাকা চলে গিয়েছিল, এখন ব্যাংকে আবার সেই টাকাটা কি পাবে? বৃদ্ধি পাবে। এরকম ভাবে বুঝে নিতে হবে। সো সালমানের থেকে চেকের মাধ্যমে পণ্য যখন হচ্ছে, দেখো ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হচ্ছে, কারণ এখানে একজন ব্যক্তির নামের পাশাপাশি কি লেখা হয়েছে? চেকের মাধ্যমে লেখা হয়েছে। সেজন্য বিষয়টি তোমাকে বুঝতে হবে যে চেকের মাধ্যমে যখন ক্রয় ছিল তখন জাবেদা ছিল ক্রয় ডেবিট, ব্যাংক ক্রেডিট, আর এখন ফেরতের ক্ষেত্রে উল্টো হয়ে যাচ্ছে, ব্যাংক হিসাব ডেবিট, কারণ সম্পদ বৃদ্ধি পাচ্ছে তোমার, কারণ ব্যাংকের টাকা কমে গিয়েছিল এখন বৃদ্ধি পাচ্ছে, আর ক্রয় ফেরত অবশ্যই ক্রেডিট হচ্ছে কারণ ব্যয় হ্রাস পাচ্ছে। আশা করি তোমরা 1 থেকে 4 বুঝতে পেরেছো। শারমিন নাহার, ওয়ালাইকুম আসসালাম। শারমিন নাহারকে যারা সংযুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী এন্ট্রিতে চলে যাচ্ছি 5 নাম্বার। 5 নাম্বার দেখো প্রিয় শিক্ষার্থীরা, লেখা আছে এখানে ধারে ক্রয়কৃত মালামাল ফেরত দেওয়া হলো 10,000 টাকা। আমরা বলতে পারি যে ধারে ক্রয়কৃত মালামাল যদি ফেরত দেওয়া হয় একই রকম ভাবে জাবেদা হবে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তার মানে আমি কিন্তু 5 নাম্বার রুলসটা তোমাদেরকে শেখাচ্ছি ক্রয় ফেরত সম্পর্কিত। এখানে যতগুলো এন্ট্রি দেখবে সেগুলো সবই কিন্তু ক্রয় ফেরতের জাবেদা, রাইট? এখন আসো বাট্টা সম্পর্কিত ফেরতে কি হয়। গত ক্লাসে আমি বলেছিলাম ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা থাকে সেটাকে কারবারি বাট্টা বলা হয়। তো এখানেও দেখো 5% কারবারি বাট্টায় ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 800 টাকা। সো যেহেতু তুমি 800 টাকার পণ্য ফেরত দিচ্ছ এবং এটি কিনে আনার সময় বাট্টা ছিল, সো এখন তোমাকে বাট্টাটা কি করতে হবে? মাইনাস করে ফেলতে হবে। সো বাট্টায় যখন মালটা ক্রয় করেছিলা তখন বাট্টা যখন মাইনাস করে লিখেছিলা ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট, এখনো তেমনি ভাবে বাট্টা মাইনাস করে লিখতে হবে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমি আনসারটা বলে দিচ্ছি পাশেই। তো জাবেদাটা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এবং টাকাটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে মাত্র কত টাকা লেখা আছে? 760 টাকা। কেন আমি 800 টাকা লিখলাম না? কারণ ওই যে 800 টাকার 5% 40 টাকা বাদ দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? তো 800 টাকার 5% 40 টাকা বাদ দিলেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত? 760 টাকা। ঠিক একইভাবে পরবর্তী এন্ট্রিটি হচ্ছে ভ্যাট সহ। খেয়াল করো,
ক্রয় যখন আমরা ভ্যাট সহ করেছিলাম, আমি একটু সেই এন্টিটি তোমাদের দেখিয়ে আসি আবার। ভ্যাট সহ যখন ক্রয় ছিল, ওই এন্টিটির জাবেদা কি ছিল, তাহলে তোমরা এখন ফেরতটাও ধরতে পারবে। এই যে ভ্যাট সহ ক্রয়, যেমন 20,000 টাকার পণ্য ক্রয়, সাপোজ এটা, যার উপর 15% ভ্যাট প্রদান। এক্ষেত্রে কিন্তু যার উপর বলছে 15%, সেক্ষেত্রে 15 দিয়ে পার্সেন্টেজ করলেই হয়ে যাবে। কিন্তু যখন পণ্য ক্রয় করে ভ্যাট সহ বলা হয়, যেমন এই যে নিচের এন্ট্রিটা ভ্যাট সহ বলা হচ্ছে, তখন বলেছিলাম কি 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, লাকি আক্তারকে ধন্যবাদ। লাকি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। লাকি আক্তার সংযুক্ত হয়েছে আমাদের সঙ্গে। আচ্ছা, যেটি বলতেছিলাম যে ভ্যাট সহ পণ্য ক্রয়ের ক্ষেত্রে যেমন ক্রয় ডেবিট, ভ্যাট চলতি ডেবিট, নগদান ক্রেডিট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যদি এটি ধারে ক্রয় হতো, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্রয়টা যদি ধারে ক্রয় হতো তাহলে কিন্তু জাবেদাটা হতো ক্রয় ডেবিট, ভ্যাট চলতি ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, রাইট? নগদানের জায়গায় কি হতো? প্রদেয় হিসাব। তো এখন আমরা জাস্ট ফেরতের ক্ষেত্রে কি লিখবো? প্রদেয় ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হয়ে যাবে। তো এই ছিল আমার বোঝানোর জন্য যে ক্রয় ভ্যাট হলে কি হয় এবং সেটি ফেরতের ক্ষেত্রে কি হবে। চলো আমরা এখন ফেরতের এন্টিটি দেখে ফেলি। এই যে 7 নাম্বার যেটি ছিল, আবারও দেখো 7 নাম্বারের প্রশ্নটি তোমরা যারা পরবর্তীতে জয়েন করেছো। 7 নাম্বার ক্রয় ফেরত সংক্রান্ত এন্টিটি এরকম ছিল যে ক্রয় ফেরত 920 টাকা, যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত। তার মানে তুমি 920 টাকার পণ্য ফেরত দিচ্ছে এবং এটা কিন্তু ভ্যাট সহ বলতেছে। সো ভ্যাট সহ মানেই ছিল 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করতে হবে, করে যে ফেরতটা হবে সেটাকে আমরা ক্রয় ফেরত যেমন ক্রেডিট করব, ভ্যাট চলতিটাকেও ক্রেডিট করে দিব। আর ডেবিট হবে কি? ক্রয় ফেরত যেহেতু নগদ চেক কিছু বলে নাই, অবশ্যই ধারে ক্রয় বুঝতে হবে, দ্যাট মিন্স প্রদেয় হিসাব ডেবিট হয়ে যাবে। তো দেখো আমি জাবেদার অ্যান্সারটি দেখাচ্ছি তোমাদেরকে পাশে, তোমরা একটু খেয়াল করো। টাকার অ্যামাউন্টটাও এখানে ইম্পর্টেন্ট, যে প্রদেয় হিসাব ডেবিট হচ্ছে দেখো পুরো 920 টাকা। প্রদেয় হিসাব ডেবিট কত? 920। কিন্তু ক্রয় ফেরত হিসাব এবং ভ্যাট চলতি হিসাব দেখো মাত্র 800 টাকা আর 120 টাকা। এটা কোত্থেকে আসছে? ওই যে বলেছিলাম যে 920 কে যখন তুমি 15 দিয়ে গুণ আর 115 দিয়ে ভাগ করবে তখন ভ্যাট আসবে 120 টাকা। তাহলে 920 থেকে 120 ভ্যাট মাইনাস করলে পণ্যের দাম ছিল কত? 800 টাকা। আশা করি বুঝতে পেরেছো 7 নাম্বার। তাহলে ভ্যাট সহ পণ্য ক্রয়ের ক্ষেত্রে যে জাবেদাটা ছিল এখন ফেরত দেওয়ার জন্য সেটি উল্টো হয়ে যাচ্ছে, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। এরপর চলে আসো প্রিয় শিক্ষার্থী 8 নাম্বার যে প্রশ্নটি আছে সেটি ছিল কি নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 400 টাকা। তো এই পণ্যটি নগদে কিনেছিলে 400 টাকা দিয়ে, সেই পণ্যটি যখন ফেরত দেবে অবশ্যই এটি নগদ টাকা চলে আসবে তোমার কাছে, রাইট? তো নগদান ডেবিট হয়ে যাচ্ছে কারণ তোমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর ক্রয় ফেরত ক্রেডিট হয়ে যাচ্ছে। আশা করি এটি পারবে তোমরা সবাই। তো এই জন্য আমি এই অ্যান্সারটি লিখে দিচ্ছি যে আমাদেরটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো আশা করি 1 থেকে 8 তোমরা সবাই বুঝতে পেরেছো ক্রয় ফেরত সম্পর্কিত যে লেনদেনগুলো। কারো যদি কোনো কোশ্চেন থাকে ক্রয় ফেরতের 1 থেকে 8 পর্যন্ত, যে স্যার কোন এন্ট্রিটা আরেকবার বোঝাতে হবে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আচ্ছা, লাকি আক্তার বলতেছে সাউন্ড স্লো। সাউন্ড কি আসলে কম আসতেছে? আচ্ছা, সাউন্ডটা এখন ঠিক আছে কিনা একটু দেখবে, তারপর আমি আবার চলে যাচ্ছি। আচ্ছা, সিনহা খান একটু রাগ করে বলতেছে হেডফোন লাগা তুই। আচ্ছা, ঝগড়া বিবাদের প্রয়োজন নাই, আশা করি এখন শুনতে পারবে। তারপরও আমি আবারও জিজ্ঞেস করতেছি 1 থেকে 8 যে ক্রয় ফেরত সম্পর্কিত এন্ট্রি, কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও। নুসরাত ইসলাম জয়েন করেছে। নুসরাত ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। এরপর চলে যাচ্ছি আমি বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনে। যদি তোমাদের 1 থেকে 8 এ কোনো প্রশ্ন না থাকে, দ্যাট মিন্স 5 নাম্বার যে রুলসটি ছিল ক্রয় ফেরত, এখানে 1 থেকে 8 পর্যন্ত যদি কোনো প্রশ্ন না থাকে আমি তাহলে পরবর্তী রুলসে চলে যাব। ওকে, সাদিয়া ইসলাম মৌ লিখেছে সাউন্ড ঠিক আছে স্যার। লাকি আক্তার কম। লাকি আক্তার পাশে আপনার ফোনের সাউন্ড বাটনটা একটু প্রেস করে দেখেন আপনার ফোনের সাউন্ড কমানো আছে কিনা। আচ্ছা, ফাতেমা ইসলাম লিখেছে সাউন্ড স্লো, তাহলে হয়তো বা স্লো। এখন তো বেশি হওয়ার কথা, কারণ আমি এখন মাইকটা আমার মুখের সামনেই ধরেছি। তারপর আমি দেখে নিই একটু কানেক্টেড আছে কিনা। হ্যাঁ, আমার ব্লুটুথ ডিভাইসটি কানেক্টেড আছে, সো আশা করি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, যেটি বলতেছিলাম, তোমাদের যদি প্রবলেম না থাকে তাহলে আমি পরবর্তী এন্ট্রিতে চলে যাচ্ছি বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন। হ্যাঁ, তো বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনে প্রথম এন্ট্রিটি হচ্ছে দেখো
কালামের নিকট পণ্য থেকে পণ্য ফেরত পাওয়া গেল 2000 টাকা। দেখি এই একের অ্যান্সার কে দিতে পারো, যারা যারা অ্যান্সার দিতে পারবে, কারণ তোমাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো অ্যান্সার চাইনি আমি। তো এখন আমি ফার্স্ট অ্যান্সারটা চাচ্ছি তোমাদের কাছ থেকে, যে কালামের নিকট থেকে পণ্য ফেরত পাওয়া গেল, বিক্রয় ফেরত, এটি তাই না? বিক্রয় ফেরতের জাবেদাটা কি হবে? একের জাবেদাটা তোমরা একটু লিখে পাঠাও আমাকে, আমি অ্যান্সারের জন্য ওয়েট করতেছি। হাবিব আক্তার জয়েন করেছে, হাবিব আক্তারকে ওয়ালাইকুম আসসালাম। নুসরাত মুস্তারিম ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো, বাসা ঠিক মতো পড়ালেখা করতেছো সবগুলো সাবজেক্ট। লিখতেছে নেট নাই, দ্যাট মিন্স কি আমার এখানে নেট নাই? দ্যাট মিন্স ক্লাসটা কি চলতেছে না, এরকম কোনো সমস্যা? না, আমার এখানে ঠিক আছে ক্লাস। ওকে, যাদের ওয়াইফাই হঠাৎ করে চলে যাবে বা নেট চলে যাবে তারা পরবর্তীতে ক্লাসটি দেখে নেবে, কারণ ক্লাসটি আমি সেভ করেই রাখবো তোমাদের এই গ্রুপে। তো যারা এখন হয়তো নেট বা সাউন্ড প্রবলেম, তারা অবশ্যই পরবর্তীতে ক্লাসটি আবার দেখে নেবে। আচ্ছা, আমি চলে যাবো বিক্রয় ফেরতের প্রথম জাবেদাটি তোমাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, দেখি কেউ অ্যান্সার দিতে পারো কিনা। বিক্রয় ফেরতের জাবেদাটি কি হবে? কালামের নিকট থেকে পণ্য ফেরত পাওয়া গেল 2000 টাকা। অ্যান্সারটি আমি এখনো পাইনি, অ্যান্সারটির জন্য অপেক্ষা করছি আর কিছুক্ষণ। আচ্ছা, তোমরা অ্যান্সারটি লিখতে থাকো, আমি পরবর্তীতে চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। কালামের নিকট থেকে পণ্য ফেরত পাওয়া গেল 2000 টাকা, যখন এই এন্টিটি বলা হচ্ছে, এটির জাবেদাটা দাঁড়াচ্ছে কি, যে এটি বিক্রয় ফেরতের জাবেদা, রাইট? সো বিক্রয় ফেরতের জাবেদার ক্ষেত্রে বিক্রয় যেমন ক্রেডিট ছিল, ফেরতের ক্ষেত্রে হয়ে যাবে বিক্রয় ফেরত ডেবিট, রাইট? তাহলে বিক্রয় ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাব কামাল হয়ে যাবে, কালাম হয়ে যাবে ক্রেডিট। তার মানে আপনার দেনাদার কমে যাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে একদিকে বিক্রয় ফেরত হওয়ার কারণে আয় হ্রাস পেয়েছে, অপরদিকে কালাম ক্রেডিট হওয়ার কারণে সম্পদ হ্রাস পেয়েছে। ওকে, দুইজনকে অ্যান্সার পেয়েছি। ফাতেমা ইসলাম আন্তঃফেরত ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব হবে না স্যার, আন্তঃফেরত ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার ক্রেডিট। ফাতেমা। সাদিয়া ইসলাম মৌ লিখেছে প্রাপ্ত হিসাব, প্রাপ্ত না স্যার, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্ত হিসাব দুইটাই প্রাপ্ত প্রাপ্ত লিখেছেন। অ্যাকচুয়ালি হয়ে যাবে কি, আবারও দেখে নেন, স্ক্রিনে দেখাচ্ছি আমি, বিক্রয় ফেরত হিসাব ডেবিট বা আন্তঃফেরত ডেবিট, আর কালাম হিসাব বা প্রাপ্য হিসাব যেটা দেনাদার, সেটি হয়ে যাবে কি ক্রেডিট। সো একই যাবে হচ্ছে দুইয়ের জন্য, যে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত 2500 টাকা, এটারও যাবে কি হচ্ছে, এটার জাবেদা হচ্ছে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার ক্রেডিট। একইভাবে পণ্য ফেরত পাওয়া গেল 1200 টাকা, এটারও সেম জাবেদা, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। সো 1 2 3 এটা তিনটা জাবেদাই সেম। শামিন নাহার লিখেছে আন্তঃফেরত ডেবিট, বিক্রয় ক্রেডিট। সরি স্যার, আন্তঃফেরত ডেবিট মানেই হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, আর ক্রেডিট অবশ্যই হবে কি দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। সো যে তিনজন অ্যান্সার দিয়েছেন, তিনজনের অ্যান্সারটাই ভুল হয়েছে। এটি একটি সহজ অ্যান্সার ছিল, তারপরে আমরা এই ফেরতের বিষয়টি ভুলে যাই খুব দ্রুতই। আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। দেখো সবাই, নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে। এখন নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার মাধ্যমে কি হচ্ছে, নগদ টাকা চলে যাবে, কারণ তুমি যে পণ্যটা বিক্রি করে টাকা নিয়েছিলা, সেই পণ্যটা যদি ফেরত আসে তাহলে তোমাকে টাকা দিয়ে দিতে হবে না? তাহলে নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসা মানে কি, তোমার টাকা দিয়ে দিতে হচ্ছে। সো এখানে নগদ টাকা ক্রেডিট হয়ে যাবে আর বিক্রয় ফেরত ডেবিট। সো বিক্রয় ফেরত হিসাব ডেবিট 3000 টাকা, আয় বৃদ্ধি পাচ্ছে, আর নগদান হিসাব ক্রেডিট, এটা সম্পদ হ্রাস পাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। তারপর চলে যাচ্ছে 5 নম্বর রুলসে। 10% বাট্টায় বিক্রয়কৃত পণ্য ফেরত 7000 টাকা। এখানে দেখো বাট্টা আছে, সো বাট্টার ক্ষেত্রে বলেছিলাম কারবারি বাট্টাটা বাদ দিতে হয়। 7000 10% 700 টাকা জাস্ট শুধু বাদ দিয়ে দিবে, জাবেদা একই থাকবে, বিক্রয় ফেরত ডেবিট। আর যেহেতু এটা নগদ বলে নেই, তার মানে দেনাদার ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট, বা টাকা 700 টাকা কম হবে, 6300 টাকা হবে। দেখো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট লেখা হয়েছে এবং টাকার পরিমাণ লেখা হয়েছে কত, 6300 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তার পরবর্তীতে চলে যাচ্ছি চেকে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে। চেকে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে কি হবে প্রিয় শিক্ষার্থীরা?
চেকে বিক্রয়, দ্যাট মিনস ব্যাংক ডেবিট ছিল বিক্রয় করার সময়, এখন ফেরত দিয়ে দিলে অবশ্যই ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। সো জাবেদাটা দাঁড়াচ্ছে কি বিক্রয় ফেরত, বান্ত ফেরত ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, এরপর হচ্ছে 7 নাম্বার, 15% ভ্যাট সহ বিক্রিত পণ্য 1380 টাকা। ভ্যাট সহ বিক্রিত পণ্য 1380 টাকা ফেরত পাওয়া গেল, এরকম একটা লাইন হবে, এখানে লাইনটি আসেনি। এখানে আমি একটু লিখে দিচ্ছি, 15% ভ্যাট সহ বিক্রিত পণ্য 1380 টাকা ফেরত পাওয়া গেল। ওকে, 15% ভ্যাট সহ বিক্রিত পণ্য 1380 টাকা ফেরত পাওয়া গেল, দ্যাট মিন্স এটাও বিক্রয় ফেরত। এবং এই বিক্রয় ফেরতের জাবেদাটা কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখে নিই। এই বিক্রয় ফেরতের জন্য শুধু ভ্যাটটাকে কি করতে হবে, আলাদা করে ফেলতে হবে। এবং ভ্যাট সহ থাকলে বলেছিলাম রুলসটা কি ছিল, 15 দিয়ে গুণ, 115 দিয়ে ভাগ। ফাতেমা ইসলাম লিখেছে, স্যার আমি আনসার দেওয়ার আগে আপনি বলে দেন আনসার। আচ্ছা, আসলে আমাকে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয় আপনাদের অ্যান্সারের জন্য, তো সেজন্য আমি কিছুক্ষণ ওয়েট করে অ্যান্সারটা বলে দেই। তারপরে দেখেন 15% ভ্যাট সহ বিক্রিত পণ্য 1380 টাকা ফেরত পাওয়া গেল, তাই না? তো এই যে 1380 টাকার ফেরত পাওয়া যাচ্ছে, এটার জন্য কি জাবেদা হচ্ছে ভালো করে আমরা খেয়াল করি। বিক্রয় ফেরত ডেবিট হয়ে যাচ্ছে 1200 টাকা মাত্র, ভ্যাট চলতি ডেবিট হয়ে যাচ্ছে 180 টাকা, এবং প্রাপ্য হিসাব বা দেনাদার ক্রেডিট হচ্ছে কত, 1380 টাকা। খেয়াল করি আমরা বিষয়টা, যে আমি 1380 টাকা থেকে কিন্তু 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করে ভ্যাট পেয়েছি কত, 180 টাকা। সেই 180 টাকা ভ্যাট চলতি হিসাব যখন বলছিলাম বিক্রয় করি, তখন ভ্যাট চলতি কিন্তু ক্রেডিট হয়, দায় হয়, তাই না? আর এখন দায় হ্রাস পাচ্ছে, এই জন্য ভ্যাট চলতি ডেবিট হয়ে গেছে। আর বিক্রয় ছিল ক্রেডিট, আয় ছিল, এখন আয় হ্রাস পাচ্ছে, তাই ডেবিট হয়ে গেছে। আর দেনাদার ছিল সম্পদ ডেবিট, এখন সম্পদ হ্রাস পাচ্ছে, তাই দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে গেছে। তো খুবই ইম্পর্টেন্ট একটি জাবেদা হচ্ছে 7 নাম্বার। সিনহা খান লিখছে এখন আসছে, কে আসছে এখন জানি না। রাশেদুল আমিন স্যারকে ধন্যবাদ। ফারজানা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আক্তার অনেক দেরি করে ফেলেছেন, ক্লাসটি এখন থেকে সংযুক্ত হন। আর পরবর্তীতে হচ্ছে আগের যে ক্লাসটুকুর অংশ সেটি দেখে নেবেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশটি ছিল 8 নাম্বার। এটি বলতেছে দাগ কাটা চেকের মাধ্যমে বিক্রিত পণ্য ফেরত আসলো। অর্থাৎ আপনি একটি চেকের মধ্যে দাগ কেটে সেই চেকটি দিয়ে বিক্রি করেছিলেন, মানে বিক্রি করে এরকম একটা চেক পেয়েছিলেন। এখন যখন ওইটার থেকে ফেরত দিতে হবে, তার মানে আপনার ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, কারণ আপনার চেকের টাকাটা আপনার ব্যাংকে জমা হয় এবং সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা দিয়ে দিতে হবে। সো চেকের মাধ্যমে দাগ কাটা চেকের মাধ্যমে যখন পণ্য ফেরত আসবে, বিক্রয় ফেরতের জাবেদাটাই হচ্ছে কি বিক্রয় ফেরত ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আয় হ্রাস পাচ্ছে তাই ডেবিট, সম্পদ হ্রাস পাচ্ছে তাই হয়ে যাচ্ছে ক্রেডিট। তাহলে এই ছিল আমাদের ক্রয় ফেরত সম্পর্কিত 8টা এন্ট্রি। আমরা ক্রয় ফেরত 8টা ছিল, আর বিক্রয় ফেরত 8টা ছিল। 8টা 16 এন্ট্রি আজকে দেখলাম। আবারও দেখে নিন, ক্রয় ফেরত সম্পর্কিত এই 8টা এন্ট্রি আজকে শিখলাম, এবং বিক্রয় ফেরত সংক্রান্ত 8টা এন্ট্রি। একটু আমি একটু বোল্ড করে দিচ্ছি, লেখাগুলো একটু বোল্ড করে দিলে দেখতে ভালো লাগে। ওকে, এগুলো আমরা দেখে ফেললাম, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। এখন আমরা যেটি চলবো সেটি হচ্ছে সম্পত্তি ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত লেনদেন। তো কারো যদি কোনো প্রবলেম না থাকে ক্রয় ফেরত বিক্রয় ফেরতে, তাহলে আমি সম্পদ ক্রয় বিক্রয়ের এন্ট্রিতে চলে যাব। এবং সম্পদ ক্রয় বিক্রয়ের এই এন্ট্রিটি হচ্ছে আমাদের কয়টি আছে, প্রায় 15টি আছে। আর সর্বশেষ যে রুলসটি সেটি হচ্ছে উত্তোলন সংক্রান্ত লেনদেন। তাহলে আমাদের মোটামুটি জাবেদাগুলো শেষ হয়ে যাবে। তাহলে আজকে এই 2টা রুলস আমরা আরো শেষ করবো, তাহলে 4টা রুলস আজকের কমপ্লিট হবে, আর আগের 4টা রুলস, টোটাল 8টা রুলস শেষ হয়ে যাচ্ছে। আমি এই 2টি ক্লাস বারবার যতবার দেখবে তত জাবেদা সম্পর্কে তোমাদের যে জড়তা, যে ভয়, যে ভুল হওয়ার প্রবণতা, সেটি অনেকাংশে একটু কমে যাবে। তো সম্পত্তি ক্রয় বিক্রয় সম্পর্কিত লেনদেনে প্রথমেই হচ্ছে আসবাবপত্র বা চেয়ার টেবিল ক্রয় করা হলো। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, আসবাবপত্র অথবা চেয়ার টেবিল ক্রয়, এই দুইটার মিনিংস কি একই, আসবাবপত্র ক্রয়। তাহলে আসবাবপত্র ক্রয় জাবেদা কি, সম্পদ ক্রয় করলে জাবেদাটা কিন্তু ক্রয় হিসাব হবে না, সম্পত্তিটার নাম হবে। তার মানে কি আসবাবপত্র ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা একটু লিখে দিলাম অ্যান্সারটা, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অপরদিকেও সম্পদ হ্রাস পাচ্ছে, কারণ ব্যবসায় আসবাবপত্র এসেছে আর নগদ টাকা চলে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। পরের রুলসটি যন্ত্রপাতি বা মেশিন ক্রয় করা হলো। কি ক্রয় করা হয়েছে প্রিয় শিক্ষার্থী, যন্ত্রপাতি বা মেশিন ক্রয়। তো এই যে যন্ত্রপাতি বা মেশিন ক্রয় করছে 10,000 টাকা দিয়ে, আবার সংস্থাপন বাবদ ব্যয় নগদে পরিশোধ করা হয়েছে 2,000 টাকা।
দ্যাট মিনস একটা মেশিন 10,000 টাকা দিয়ে কিনে সেটাকে সেট আপ করতে একজন মিস্ত্রিকে আপনি 2,000 টাকা খরচ দিয়েছেন, টোটাল 12,000 টাকা খরচ হচ্ছে। এবং মনে রাখতে হবে সম্পদ ক্রয়ের সঙ্গে যত খরচ থাকবে সংশ্লিষ্ট খরচ সবগুলো একসঙ্গে যোগ হয়ে যাবে, আলাদা আলাদা খরচ দেখাতে হবে না। তো এখানে আমরা মেশিনের সঙ্গে যেই সংস্থাপনের ব্যয়টা যোগ করে 12,000 টাকার একসঙ্গে জাবেদা লিখবো যে আমার মেশিন বাড়তেছে তাই মেশিন হিসাব ডেবিট বা যন্ত্রপাতি ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে। হ্যাঁ, সিনহা খান লিখেছেন আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে সিনহা খান, ধন্যবাদ। 3 নম্বরের জাবেদাটি লিখে কি অ্যান্সার দিতে পারেন? আমি 3 নম্বরের অ্যান্সার আপনাদের কাছ থেকে আশা করব খুব দ্রুত। ফাতেমা ইসলাম তো অ্যান্সার দিতে দিতে আমি একটু বলে দেই, আমি এখন বলবো না, চুপচাপ থাকবো। ঠিক আছে, তো অ্যান্সারটা আপনারা দিবেন। 3-এর অ্যান্সার, ধারে একটি মেশিন ক্রয় করা হলো 12,000 টাকা। দেখি একটু চেষ্টা করেন। ধারে একটি মেশিন ক্রয় করা হলো 12,000 টাকা। কে আগে অ্যান্সার দিতে পারে? ওকে, অ্যান্সার চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি। সাদিয়া ইসলাম লিখেছে দেনাদার ডেবিট, নগদান ক্রেডিট। এটা আবার কেমন হলো? আমি জিজ্ঞেস করেছিলাম ধারে একটি মেশিন ক্রয়। শামিন নাহার লিখেছে দেনাদার ডেবিট, নগদান ক্রেডিট। কেন স্যার দেনাদার কেন ডেবিট হচ্ছে? সিনহা খান লিখেছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ভেরি গুড সিনহা খান, আপনার অ্যান্সারটি কাছাকাছি গিয়েছে। কাছাকাছি গিয়েছে এই জন্য বলতেছে যে কোনো সম্পদ ক্রয় করলে তার সঙ্গে ক্রেডিটটাকে প্রদেয় হিসাব না বলে সরবরাহকারী বলবেন। যেমন যন্ত্রপাতিটা বা মেশিনটা একটি বড় সম্পদ এবং এটার জন্য যে প্রদেয়টা তৈরি হয়েছে তার নাম হয়ে যাবে কি প্রদেয় হিসাব অথবা মেশিন সরবরাহকারী হিসাব। এখানে আমি ছোট করে লিখছি, একটু বড় করে দিচ্ছি স্ক্রিনটা। আশা করি দেখা যাচ্ছে এখন। যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং কি মেশিন হিসাব প্রদেয় হিসাব এবং মেশিন সরবরাহকারী হিসাব, যে কোনো একটা লিখতে হবে। এবং তার চেয়ে ইম্পর্টেন্ট বা কি বলা যায় ভালো হচ্ছে সরবরাহকারীটা লেখা। মেশিন ক্রয়, আসবাবপত্র ধারে ক্রয়, অফিস সরঞ্জাম ধারে ক্রয়, এগুলোর ক্ষেত্রে অবশ্যই ওই সম্পত্তিটা সরবরাহকারীকে ক্রেডিট করে ফেলবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, আমি চলে যাচ্ছি পরবর্তী এন্ট্রিতে। পরবর্তী ছিল 4 নাম্বার। 4 নাম্বার যে এন্ট্রিটি ছিল সেটি কি ছিল? অফিসের ব্যবহারের জন্য একটি ফ্রিজ ক্রয় করা হয়েছে 30,000। তাহলে অফিসের ব্যবহারের জন্য যদি ফ্রিজ ক্রয় করি সেটির জাবেদা কি দাঁড়াচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? আমি যেটি আবার দেখাচ্ছি, অফিসের জন্য একটি ফ্রিজ ক্রয়, এটি জাবেদা হচ্ছে কি অফিস সরঞ্জাম ডেবিট। কারণ ফ্রিজটাকে বলতে হবে কিন্তু অফিস সরঞ্জাম। ইলেকট্রনিক্স যে জিনিসগুলো ফ্রিজ, টেলিভিশন, এগুলোকে বলতে হবে কি অফিস সরঞ্জাম। এই জন্য অফিস সরঞ্জাম ডেবিট আর নগদান হিসাব কি হয়ে যাচ্ছে ক্রেডিট, কারণ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে। 5 নম্বর অ্যান্সারটি আমরা দেওয়ার চেষ্টা করি। 5 নম্বর বলতেছে অটোবি ফার্নিচারের থেকে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 25,000 টাকা। অটোবি ফার্নিচার একটা বড় শোরুম, সেখান থেকে আপনি আসবাবপত্র ক্রয় করছেন 25,000। এটির জায়গাতে কি হবে একটু আমরা যারা পারি 5-এর অ্যান্সার দেই। 5 একটু আমরা লিখে দিব অ্যান্সারের শুরুতে, যেটি 5 রঙের অ্যান্সার, তাহলে খুব ভালো হবে।
নিঝুম আক্তার বন্যা জয়েন করেছে। নিঝুম আক্তার বন্যা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেটি বলতেছিলাম, অটোবি ফার্নিচার থেকে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 25,000। তো এই জন্য আসবাবপত্র ডেবিট হয়ে যাচ্ছে। আর যেহেতু একটা ফার্নিচারের দোকানের নাম বলা আছে, কোথাও নগদ চেক কিছু বলা নেই, তার মানে এটিও বাকিতে বা ধারে ক্রয়। তো এখানেও কি সরবরাহকারী হয়ে যাচ্ছে। সরবরাহকারীটার নাম হচ্ছে কি আসবাবপত্র সরবরাহকারী অটোবি ফার্নিচার। তো আমরা এটা জাবেদাটা লিখে দিলাম অ্যান্সারটা, যে আসবাবপত্র হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব বা সরবরাহকারী হিসাব ব্র্যাকেটে অটোবি ফার্নিচার ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পাচ্ছে। আশা করি 5 বুঝতে পেরেছেন। 6 নম্বরে চলে যাচ্ছে আমি। চেকের মাধ্যমে একটি কম্পিউটার ক্রয় 3,000 টাকা। 6 নম্বরে দেখো সবাই, চেকের মাধ্যমে একটি কম্পিউটার ক্রয় করা হয়েছে 3,000 টাকা। এক্ষেত্রে কি জাবেদা হবে? এক্ষেত্রে জাবেদাটা দেওয়া হচ্ছে, কম্পিউটারকে কি বলেছিলাম, অফিস সরঞ্জাম, কারণ এটা একটি ইলেকট্রনিক্স সম্পদ। সো এই অফিস সরঞ্জামটা ডেবিট বৃদ্ধি পাচ্ছে। আর চেকের মাধ্যমে যেহেতু ক্রয় করেছে, আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাবে, তাহলে ব্যাংক ক্রেডিট হচ্ছে, তাই না? তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে। তারপর হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বারটা একটু বড় এন্ট্রি, একটু পড়ে নেন ভালো করে। 1 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন আমদানি করা হয়েছে, মানে বিদেশ থেকে একটা মেশিন কিনছেন, যার আমদানি শুল্ক দেওয়া হয়েছে 20,000, সংস্থাপন বাবদ দেওয়া হয়েছে 5,000 টাকা। তাহলে আমি বলেছিলাম, কোন স্থায়ী সম্পদ ক্রয় করলে তার সঙ্গে যে সংশ্লিষ্ট খরচগুলো, সেগুলোকে একসঙ্গে যোগ করে দিতে হবে। তাই আমি এখানে মেশিন 1 লক্ষ টাকার সঙ্গে বাকি 20,000 এবং 5,000 দুটো যোগ করে 1,05,000 বলতে পারি। সো জাবেদাটা দাঁড়াচ্ছে কি? জাবেদাটা দাঁড়াচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখেন টোটাল 1,25,000, 1,20,000, 5,000 টোটাল যোগ করে কত লেখা হয়েছে? 1,25,000। এখানে কিন্তু আমদানি শুল্ক ডেবিট হয় নাই, সংস্থাপন ব্যয় ডেবিট হয়নি, হয়েছে সবগুলো একসঙ্গে যোগ করে যন্ত্রপাতিটাকে আমরা ডেবিট করেছি। সো যন্ত্রপাতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপর আমি একটু দ্রুত শেষ করতেছি। দাগ কাটা চেকের মাধ্যমে এসি ক্রয়। এটি হবে কি প্রিয় শিক্ষার্থীরা, দাগ কাটা চেকের মাধ্যমে যখন এসি কিনবেন, তার মানে কি আপনার একটা অফিসে এসি আসতেছে, মানে অফিস সরঞ্জাম আসতেছে। আর চেকের মাধ্যমে যেহেতু দাগ কাটা চেক হোক আর চেক হোক, ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে। সো অফিস সরঞ্জাম ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে 6 নাম্বার, একটি নতুন যন্ত্রপাতি ক্রয়ের জন্য 5,000 টাকার একটি পুরাতন আসবাবপত্র প্রদান আছে। ওই যে আমাদের এখন বিভিন্ন এক্সচেঞ্জ অফার থাকে, যে পুরাতন টিভি দিলে আবার নতুন টিভি পাওয়া যায়, পুরাতন ফ্রিজ বিক্রি করে নতুন ফ্রিজ পাওয়া যায়। তো এরকম একটি নতুন যন্ত্রপাতি ক্রয়ের জন্য 5,000 টাকা একটা পুরাতন আসবাবপত্র প্রদান করে দিচ্ছেন। তো কিনবেন আপনি কি? যন্ত্রপাতি। তো যন্ত্রপাতি বাড়তেছে ডেবিট, আর দিয়ে দিচ্ছেন কি? আসবাবপত্র। সো আসবাবপত্র ক্রেডিট। তাহলে খুব ইজি জাবেদা ছিল এটি, যে এটা জাবেদাটা কি দাঁড়াচ্ছে, যে যন্ত্রপাতি হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে সম্পদ হ্রাস পাচ্ছে। তারপর হচ্ছে 10 নম্বর, সুনাম অর্জনের জন্য 10,000 টাকা ব্যয় হয়েছে। সুনাম অর্জনের জন্য, অর্থাৎ আপনি কোনো একটা ভালো কাজ করেছেন, কোথাও বন্যার্থদের সহযোগিতা করেছেন, কোথাও একটা বড় টিউবওয়েল খনন করে দিয়েছেন, কোনো একটা স্কুলে আপনি শিক্ষার্থীদের বিনামূল্যে বই খাতা বিতরণ করেছেন। দ্যাট মিনস আপনার সুনাম হয়েছে বা আপনার প্রতিষ্ঠানের সুনাম হয়েছে। এই সুনাম অর্জনের জন্য যে টাকাটা ব্যয় করেছেন, সেটা কিন্তু একটা সম্পদ, কারণ সুনামটা একটা দীর্ঘমেয়াদী ভূমিকা পালন করে ব্যবসা প্রতিষ্ঠানে। তো সুনামটা হচ্ছে একটা সম্পদ, তাই একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর আপনি সুনাম অর্জন করতে গিয়ে টাকা খরচ করছেন, আপনার টাকা হ্রাস পাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে একদিকে সুনাম হিসাব ডেবিট হচ্ছে, অপরদিকে নগদান হিসাব কি হয়ে যাচ্ছে? ক্রেডিট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, রাকিবুল হাসান স্যার। রাকিবুল হাসান স্যার আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। এছাড়াও সংযুক্ত হয়েছেন অরুণ কর্মকার আইডি থেকে, মেবি অপসরা। সেও লিখেছে আসবাবপত্র হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ওকে, সিনহা খান লিখেছিল আসবাবপত্র হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট। ঠিক আছে। সাদিয়া ইসলাম মৌ লিখেছে অফিস সরঞ্জাম ডেবিট, 6 নম্বরের অ্যান্সার ব্যাংক ক্রেডিট। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তীতে চলে যাচ্ছি 10 নম্বর, যেটি বলে দিলাম সুনাম অর্জনের জন্য ব্যয় হয়েছে 10,000। এটি শেষ। 11 নম্বরে যাচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন। 11 নম্বর প্রশ্নটি কি ছিল? 11 নম্বর প্রশ্নটি ছিল এইরকম, যে 15,000 টাকার কি বলা হয়েছে, 15,000 টাকা একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করছেন। মানে আপনার একটা যন্ত্রপাতি পুরান হয়ে গেছে, সেটাকে আপনি 15,000 টাকায় বিক্রয় করে দিচ্ছেন। সো কি হয়েছে? বিক্রয় করে টাকা পাইছেন, নগদান হিসাব ডেবিট। আর যন্ত্রপাতি চলে গেছে, আপনার সম্পদ হ্রাস পাচ্ছে, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এই ছিল 11। তারপর 12 নম্বর, 15,000 টাকার একটি পুরাতন মেশিন বিক্রয়, যার পুস্তক মূল্য 20,000 টাকা। আচ্ছা, পুস্তক মূল্য জিনিসটা কি একটু বলে নিই।
পুস্তক মূল্য বা বই মূল্য হচ্ছে যে সম্পত্তিটা ব্যবহার করার পর বইটার বর্তমান মূল্য কত। যেমন একটা জিনিস আপনি 30,000 দিয়ে কিনতে পারেন, ওটা ব্যবহার করতে করতে পুরাতন হয়ে যাবে, অবচয় হবে, ক্ষয় হবে, তারপর ওটার বর্তমান দাম হয়তো 20,000। এখন 20,000-এর জিনিসটা যদি আপনি 22,000-এ বিক্রি করেন অবশ্যই লাভ হবে 2,000, আর যদি 15,000 টাকা বিক্রি করেন অবশ্যই লস হবে 5,000। এখানে দেখেন 15,000 টাকায় একটি পুরাতন মেশিন বিক্রয় করা হয়েছে যার পুস্তক মূল্য কিন্তু 20,000। পুস্তক মূল্য মানেই হচ্ছে বর্তমান মূল্য 20,000 টাকা, কিন্তু বিক্রয় করা হয়েছে কত টাকায়? 15,000। সো বলাই যাচ্ছে 5,000 টাকা এখানে লস হয়েছে। আর সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লসটা দেখাইতে হয়। তো দেখেন যাবতীয়টা লেখা হয়েছে নগদান ডেবিট 15,000, মেশিন বিক্রয়জনিত ক্ষতি ডেবিট 5,000, আর দুইটা মিলে মেশিন চলে যাচ্ছে আমার কাছ থেকে 25,000, সরি 20,000। সো যাবতীয়টা দেওয়া হচ্ছে নগদান ডেবিট, মেশিন সরবরাহ, মেশিন বিক্রয়জনিত ক্ষতি ডেবিট এবং মেশিন হিসাব ক্রেডিট। তারপর 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। 15,000 টাকা একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় যার পুস্তক মূল্য 12,000। আচ্ছা, এবার কিন্তু দেখেন পুস্তক মূল্য 12,000 বাট বিক্রয় করা হয়েছে 15,000, এবার কিন্তু প্রফিট হয়েছে, তাই না? আগেরবার যেমন 20,000 টাকার একটা জিনিস 15,000 টাকা বিক্রি করে লস হয়েছিল 5,000, আর এবার হচ্ছে কি বলতেছে 12,000-এর একটা পুস্তক মূল্যের জিনিস আপনি 15,000 টাকা বিক্রি করছেন, মানে 3,000 টাকা বেশি পাইছেন। সো অবশ্যই আপনার লাভ হয়েছে এখানে 3,000 টাকা। তাহলে এখানে লাভ ক্ষতি দেখাইতে হয় বলছিলাম। সো এখানে যেহেতু প্রফিট হয়েছে তাই যাবেদা লেখা হয়েছে নগদান ডেবিট, টোটাল যে টাকাটা পাওয়া গেছে 15,000 টাকা। যন্ত্রপাতি বিক্রয়ের জন্য মুনাফা হয়েছে কত? 3,000 টাকা, এটা ক্রেডিট, এবং যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হচ্ছে কত? 12,000 টাকা। আশা করি আমাদের এন্ট্রি নাম্বার 13 পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। 14 নাম্বার, একটি নতুন যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা এবং মেরামত ব্যয় প্রদান 5,000 টাকা। মনে রাখতে হবে নতুন যন্ত্রপাতি ক্রয় এর সঙ্গে যত খরচ সব একসঙ্গে যোগ হয়ে যায়। সো মেরামত খরচটাও কি হবে? আমাদের মেরামত খরচটাও হচ্ছে আমাদের যন্ত্রপাতি ক্রয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে। সো 14 তারিখে নতুন যন্ত্রপাতি ক্রয় 20,000-এর সঙ্গে এই মেরামত ব্যয় 5,000 টাকা যোগ হবে। কিন্তু যদি এটা নতুন যন্ত্রপাতি না হইতো তাহলে কিন্তু মেরামত ব্যয়টা মেরামত ব্যয় নামেই লিখতে হইতো, ঠিক আছে? সো নতুন যন্ত্রপাতির ক্ষেত্রে মেরামত খরচটাকে একসঙ্গে যোগ করে ফেলতে হবে। তাই আমরা যাবতীয়টা লিখতে পারি যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট, টোটাল 25,000, কারণ 20,000 টাকা দিয়ে কিনেছেন, 5,000 টাকা মেরামত খরচ দিয়েছেন, টোটাল 25,000 টাকা চলে গেছে। তো যন্ত্রপাতিটা ডেবিট 25,000, নগদান হিসাব ক্রেডিট 25,000। এরপর এই রুলসের সর্বশেষ এন্ট্রি, একটি পুরাতন যন্ত্রপাতির মেরামত ব্যয় প্রদান 1,000 টাকা। খেয়াল করেন আগেরটা ছিল নতুন যন্ত্রপাতির মেরামত, আর এখন হচ্ছে একটি পুরাতন যন্ত্রপাতির মেরামত। পুরাতন যন্ত্রপাতির মেরামতের ক্ষেত্রে মেরামত ডেবিট থাকবে, নগদান ক্রেডিট হয়ে যাবে। দেখেন যাবতীয়টা দাঁড়াচ্ছে কি মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমরা এই পর্যন্ত করে ফেললাম। সেটা ছিল আমাদের কত নাম্বার? সম্পদ সংক্রান্ত, মানে স্থায়ী সম্পদ সংক্রান্ত লেনদেনের যে জাবেদার সেইটার বিষয়ে বিস্তারিত আলোচনা। এখন লাস্ট রুলস আমরা আজকে শিখব যেটি, সেটা হচ্ছে উত্তোলন সংক্রান্ত লেনদেন। অর্থাৎ উত্তোলন করলে কখন কি জাবেদা হয়। আমরা তো উত্তোলনটাই বুঝতে চেষ্টা করি না, মাঝে মধ্যে উত্তোলনকে ডেবিট করি, মাঝে মধ্যে ক্রেডিট করি, মাঝে মধ্যে বলে নগদ উত্তোলন, সেটিকে আমরা উল্টা পাশে লিখি। সেখানে বলা হয়েছে উত্তোলন সংক্রান্ত লেনদেন। নগদ উত্তোলন করা হলে 1,000 টাকা, এটা কি জাবেদা হবে? নগদ উত্তোলন করা হলে 1,000, এটা জাবেদাটা দেখেন দাঁড়াচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ নগদ উত্তোলন শুধুমাত্র মালিকই করতে পারে, মালিক তার প্রয়োজনে দোকান থেকে টাকা নিয়ে যেতে পারে, তাই উত্তোলনটা মালিকের পক্ষ থেকে কি মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাই জাবেদাটা দাঁড়াচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, স্বত্বাধিকার হ্রাস, আর নগদান হিসাব ক্রেডিট, সম্পত্তি হ্রাস। এরপর হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন। প্রিয় শিক্ষার্থী 2 নম্বর রুলসটা দেখেন, ব্যাংক থেকে উত্তোলন। এটা অনেকেই ভুল করে ফেলি, ব্যাংক থেকে উত্তোলনকেও আমরা উত্তোলন ডেবিট করে ফেলি। অ্যাকচুয়ালি ব্যাংক থেকে উত্তোলন করলে বুঝে নিতে হবে ব্যাংক থেকে উত্তোলন হচ্ছে, আচ্ছা অর্পিতা, অরূপ কর্মকার থেকে, আমি শুধু নামটা ভুলে যাই, অর্পিতা একটু বারবার নামটা লিখে দিবেন যখন আপনি ক্লাসে জয়েন করবেন। অর্পিতা আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন এবং ক্লাসগুলোতে প্রতিদিনই সংযুক্ত থাকে দেখতে পাচ্ছি, সেজন্য অর্পিতাকে ধন্যবাদ। অর্পিতা, আমার আগের ক্লাসগুলো কেমন লেগেছে এবং সেখান থেকে কোনো উপকৃত হয়েছেন কিনা সেটি একটু কমেন্ট করে জানাবেন। সুমাইয়া রহমান, অর্থাৎ আমার এখানে যারা আসেন তাদের সঙ্গে তো আমার রেগুলার একটা যোগাযোগ থাকেই, যেমন এখানে ছিলেন যারা লাকি আক্তার, তারপরে হাবিবা, এরা ছিলেন। তো বাকিদেরকেও বলতেছি বাসায় সবসময় আগের ক্লাসগুলো ভালো করে দেখবেন, অন্যান্য সাবজেক্ট ক্লাসগুলো অবশ্যই কমপ্লিটলি বারবার দেখবেন, যাতে করে আপনারা সবগুলো সাবজেক্টে কি করতে পারেন, ভালো করতে পারেন। কারণ আপনাদের কিন্তু যখন
পরীক্ষার কথা বলবে তখন কিন্তু এই যে আমরা এই কদিন ধরে অনলাইনে যা যা পড়াচ্ছি তার উপর থেকে একটা প্রশ্ন করা হবে, তার উপর থেকেই পরীক্ষা নেওয়া হবে, তাই না? সো পরীক্ষার বিষয়টিতে সবসময় ভালো করার একটাই উপায় স্যাররা কি পড়াচ্ছে সেগুলো ফলো করা, এবং সেটি শুধু আমি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বলবো না, সকল সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। সবগুলো সাবজেক্ট যেগুলো ক্লাস হচ্ছে সেগুলো সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং ক্লাসগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি এখন 2 এর অ্যান্সারটি বলে দিচ্ছি। 2 এর অ্যান্সারটি ছিল ব্যাংক থেকে উত্তোলনের জাবেদা ছিল নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট, কারণ ব্যাংক থেকে উত্তোলন করার মাধ্যমে কি হয়, টাকা বৃদ্ধি পায়। সো ব্যবসায় টাকা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট হচ্ছে। আর যদি ব্যাংক থেকে বলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, দ্যাট মিন্স 3 নাম্বার ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এইটি হচ্ছে উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট, কারণ এখানে মালিক উঠাইছে টাকা। আর 2 নাম্বারটা ছিল অফিসের জন্য উঠানো হয়েছে, বুঝে নিতে হবে। তার মানে ব্যাংক থেকে উঠানো হয়েছে বললেই সেটা অফিসের জন্য উঠানো হচ্ছে, আর ব্যাংক থেকে ব্যক্তিগত বলে দিলেই সেটা ব্যক্তিগত প্রয়োজনে উঠানো হচ্ছে, বুঝে নিতে হবে। তার মানে 3 এর জাবেদাটা দাঁড়াচ্ছে কি, উত্তোলন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, আশা করি 1, 2, 3 বুঝতে পেরেছেন। এবার চলে আসেন 4 নম্বরে। ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন করে কর্মচারী বেতন দেওয়া হয়েছে। তো খুব ভালো কথা, কর্মচারীকে আমরা বেতন দিচ্ছি যেহেতু এটা বেতন হিসেবে কাউন্ট হবে, এবং টাকাটা যেহেতু ব্যাংক থেকে দেওয়া হয়েছে, সো ব্যাংক থেকে টাকাটা মাইনাস হয়ে যাবে। ওকে, যেটি বলতেছিলাম যে ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন করে কর্মচারী বেতন প্রদান, এক্ষেত্রে জাবেদাটা কি দাঁড়াচ্ছে, আমরা যেহেতু বেতন দিচ্ছি সো বেতন ডেবিট, আর ব্যাংক থেকে দেওয়া হচ্ছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট। একদিকে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে সম্পদ হ্রাস পাচ্ছে। এরপর খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর যে রুলসটি ছিল সেটি হচ্ছে ব্যবসা থেকে মালিকের ছেলের কলেজের বেতন দেওয়া হয়েছে। তো ব্যবসা থেকে যদি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কোনো টাকা নিয়ে নেয় সেটিই হচ্ছে উত্তোলন। সো তার ছেলের স্কুলের বেতন বা কলেজের বেতন যদি ব্যবসা থেকে দেওয়া হয় সেটিও হবে উত্তোলন ডেবিট, এবং ব্যবসা থেকে নগদ টাকা নিয়ে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট। সো 5 এর জাবেদাটা দাঁড়াচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর ছিল 6, আয়কর প্রদান করা হয়েছে। আয়কর মানেও কিন্তু মনে রাখতে হবে, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়কর মানে হচ্ছে কি, মালিকের দেওয়ার কথা ছিল সেটি ব্যবসা থেকে আয়কর দেওয়ার মানে হচ্ছে এটি উত্তোলন করা হয়েছে। তো এখানে আমরা বলতে পারি যে উত্তোলন হওয়ার কারণে কি হচ্ছে, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। সো জাবেদাটা আমরা লিখতে পারি আয়কর প্রদান, খুব ইম্পর্টেন্ট একটা জাবেদা। এখানে কিন্তু আয়কর ডেবিট লিখলে হবে না, আয়কর প্রদানের জাবেদাই হচ্ছে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আমি আবার বলতেছি কেন এখানে উত্তোলন হয়েছে, কারণ এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়করটা মালিকের ব্যক্তিগত একটা খরচ যেটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে, সেজন্য এটাকে উত্তোলন হিসেবে ডেবিট করতে হবে। আয়কর ধার্য হলো 3,000 টাকা। এটি অনেক সময় থাকে যে আয়কর ধার্য হয়েছে, খেয়াল করেন আয়কর ধার্য হয়েছে মালিকের, মালিক কি এখনো টাকা দিয়েছে, আমাদের থেকে কোনো টাকা নিয়েছে, নেয়নি। তো আয়কর ধার্য হলে এটি কোনো লেনদেন হবে না, কারণ ধার্য হওয়া মানেই তো সে টাকা দিয়ে দেয় নাই। আর এটা যদি ব্যবসার ক্ষেত্রে আয়কর ধার্য হতো তাহলে এটা ব্যবসার একটা খরচ হয়ে যেত, দেন বা না দেন সেক্ষেত্রে এটা ব্যবসায়িক খরচ। কিন্তু যখন মালিকের ব্যক্তিগত একটা খরচ ধার্য হয়েছে, সেটা মালিক এখন দিবে না পরে দিবে এটা মালিকের ব্যক্তিগত বিষয়, সে ব্যবসা থেকে টাকা নিয়ে দিবে না নিজের টাকা নিয়ে দিবে, সেজন্য এটি ব্যবসায়িক কোনো লেনদেন নয়। তাই এই ধরনের কোনো এন্ট্রি আসলে বলে দিতে হবে এটি লেনদেন নয়, তাই এটা জাবেদা করা সম্ভব না, ব্যবসায়িক লেনদেন নয়। আমি লিখে দিয়েছি দেখেন জাবেদার জায়গায়। এরপর হচ্ছে জীবন বীমা। জীবন বীমা কিন্তু একটি লেনদেন, কারণ জীবন বীমা প্রিমিয়াম প্রদান করলেও সেটি কি হয়ে যায়, জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা মানেও কিন্তু মালিকের জীবন বীমা আমরা প্রদান করতেছি, সো এটিও হচ্ছে উত্তোলন। আয়কর যেমন ছিল উত্তোলন, জীবন বীমাটাকে আমরা উত্তোলন হিসেবে লিখবো। সো জীবন বীমা প্রিমিয়াম প্রদান, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট হয়ে যাচ্ছে। 9 নম্বর এন্ট্রিটি দেখি আমরা, ব্যবসায়ের জন্য বিক্রয় বাবদ প্রাপ্ত 8,000 টাকা মালিক নিজের ব্যাংকে জমা দিলেন। ব্যবসায়ের জন্য কি বলছে দেখো, বিক্রয় বাবদ প্রাপ্ত 8,000 টাকা মালিক নিজের ব্যাংকে জমা দিলেন, সো এক্ষেত্রে ব্যাংক ডেবিট হয়ে যাচ্ছে, মালিক নিজের ব্যাংকে জমা দিচ্ছে যেহেতু উত্তোলন ডেবিট হয়ে যাচ্ছে। আর ব্যবসায় বিক্রয় লব্ধ অর্থ যেহেতু বিক্রয়টা ক্রেডিট হচ্ছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে উত্তোলন হিসাব ডেবিট, কারণ মালিক ব্যবসার টাকা বিক্রি করে সেটা নিয়ে গেছে নিজের কাছে, উত্তোলন ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে কিন্তু ব্যাংক ডেবিট ক্রেডিট কিছুই হবে না, কারণ ব্যাংকটা আমাদের ব্যাংক না, ব্যাংকটা মালিকের ব্যাংক। ওকে, 10 নম্বরটা দেখি এবার আমরা, কারবারের টাকা দিয়ে মালিকের জন্য স্ত্রীর জন্য গয়না কিনছেন। আচ্ছা, কারবারের টাকা দিয়ে বলেছিলাম মালিক সেটা ছেলের স্কুল খরচ দেখ, বাজার খরচ দেখ, স্ত্রীর গয়না কিনে দেখ, নিজের আয়কর দেখ বা জীবন বীমা দেখ, সবগুলোকে আমরা এক কথায় বলবো কি উত্তোলন।
তো ব্যবসা থেকে যখন মালিক তার স্ত্রীকে গয়না কিনে দিচ্ছে সেটাও কি উত্তোলন হিসেবে ধার্য হবে। সো উত্তোলন ডেবিট, আর ব্যবসা থেকে টাকা চলে যাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে, তাই নগদান হিসাব ক্রেডিট। সো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আশা করি 10 পর্যন্ত বুঝতে পেরেছেন। আজকে সর্বশেষ যে অ্যান্সার বা সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে 11। তাহলে 11 হচ্ছে বাড়ি ভাড়া প্রদান 8,000 টাকা যার 1/4 মালিক থাকে। মানে সাপোজ একটা ফ্ল্যাট যেটার ভাড়া হচ্ছে 8,000, এই 8,000 টাকা ভাড়া দেওয়ার কথা ব্যবসায়ের, কিন্তু সেটা 4 ভাগের 1 ভাগে আবার মালিক নিজে থাকে। মানে সাপোজ একটা রুম মালিক থাকতেছে আর 3টা রুম আমরা ইউজ করতেছি ব্যবসার জন্য, তাহলে 4টা রুমের মধ্যে একটা রুমের ভাড়া তো মালিক দেওয়ার কথা, সেটা যেহেতু আমরা দিয়ে দিচ্ছি সেটাও তার মূলধন থেকে আমরা কেটে রাখবো, সেটাও উত্তোলন হয়ে যাবে। খেয়াল করি আমরা যে বাড়ি ভাড়া প্রদান 8,000 টাকা যার 4 ভাগের 1 ভাগে মালিকের ভাড়া। সো মালিকের যেটা ভাড়া সেটা আমরা যেহেতু দিয়ে দিচ্ছি উত্তোলন হিসাব, আর আমাদের যে ভাড়াটা সেটি হচ্ছে ভাড়া হিসাব। তো আমরা এটা জাবেদাতে একটু লিখে দিচ্ছি। লাস্ট জাবেদা আজকের ক্লাসের জন্য, যে ভাড়া হিসাব ডেবিট, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। খেয়াল করি ভাড়া হচ্ছে আমাদের যে 3 অংশ সেটি হচ্ছে আমাদের ভাড়া 6,000, আর মালিকের যে 1 অংশ সেটি হচ্ছে উত্তোলন হিসাব, আর দুটো মিলে টাকা চলে যাচ্ছে নগদান হিসাব 8,000 টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসটিতে সংযুক্ত ছিলেন প্রথম থেকে পর্যন্ত, এবং যারা সংযুক্ত হতে পারেননি প্রথম থেকে তারা আবার দেখে নেবেন, যারা পরে দেখবেন তারাও সম্পূর্ণ ক্লাসটি ভালো করে দেখে নোট ডাউন করবেন। আমাদের জাবেদা সংক্রান্ত ক্রয় জাবেদা বা ক্রয় সংক্রান্ত জাবেদা, বিক্রয় সংক্রান্ত জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, মূলধন নিয়ে ব্যবসা শুরু করা, তারপর এখন একটু আগে শিখলাম উত্তোলন সংক্রান্ত জাবেদা, সেটা হতে পারে ব্যাংক থেকে উত্তোলন, নগদ উত্তোলন, অনেকগুলো জাবেদা আমরা নিয়ে আলোচনা করছি। আশা করি যদি ক্লাসগুলো ভালো করে করেন আপনারা জাবেদা সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। নেক্সট ক্লাসের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আজকের ক্লাসটি এখানে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।